সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে এবং আজকের এই বিশেষ সেগমেন্ট ঈদের আনন্দে, ঈদ আনন্দে সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমাদের কথা বলার খুবই ভীষণভাবে আমরা অনুপ্রাণিত এই ভেবে যে একটি চিকিৎসক পরিবারের ঈদ আনন্দের সঙ্গে আমরা অংশ নিচ্ছি। আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের, এই পরিবারের প্রত্যেক সদস্যই একজন করে চিকিৎসক। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার হাতের ডান দিকে রয়েছেন ডাক্তার আক্তার জামান হোসেন, হসপিটাল মেডিসিন বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র। ঈদ মোবারক এবং আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার শরীফা দিনারা, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট, ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। ঈদ মোবারক এবং আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক আপনাদেরকেও। আমার হাতের ডান দিকে রয়েছেন তাদের সবচেয়ে বড় কন্যা ডাক্তার আনিকা নোয়ারা হোসেন, চক্ষু বিশেষজ্ঞ, মাই আই ডক্টর, নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র। ডাক্তার আনিকা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার আসাহি মাকসুরা হোসেন, ইমার্জেন্সি ফিজিশিয়ান, ইমার্জেন্সি বিভাগ, ইউটি হেলথ, সান অ্যান্টনিও, টেক্সাস, যুক্তরাষ্ট্র। আসাহি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা আসলে এই পবিত্র ঈদ উল ফিতরে সত্যিকার অর্থেই যে আমরা জানি যে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এই উদযাপন অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদের আনন্দকে আমরা ভাগ করে নেই সবাই, আমরা বলছি সব প্রফেশনের সকল ডাক্তার, চিকিৎসক সমাজ এবং যারা অন্যান্য স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত রয়েছেন, যারা বিভিন্ন দেশের বিভিন্ন এই ক্রান্তি লগ্নে 24 ঘন্টা দিন রাত রোগীদের সেবায় নিজেকে ব্যপ্ত রেখেছেন, তাদের ঈদের আনন্দকেও আসলে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে একটি পরিবার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই যাচ্ছি ডাক্তার আক্তার জামান হোসেন আপনার কাছে, যে এই যে আপনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় থেকেছেন এবং ঈদ উদযাপন করেছেন, তো এবার দেশে ঈদ উদযাপন কেমন লাগছে, মানে কোনো পার্থক্য অনুভব করছেন কিনা? থ্যাংক ইউ আমাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্যে। আসলে এইরকম একটা ঈদ করার জন্য আমরাও অনেক দিন ধরে অপেক্ষা করি, কারণ বিদেশে স্পেশালি আমেরিকা বা এরকম একটা কান্ট্রিতে যাদের ফ্যামিলি থাকে তাদের বাচ্চারাও কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকে তাদের স্কুল নিয়ে। যখন ঈদ হয় তখন বাচ্চারাও ঈদের সময় ছুটি দেয় না, যেহেতু এরা অন্য ধর্মীয় একটা কান্ট্রি, সেদিক থেকে আমাদের ওইখানে ওইরকম সরকারি ছুটি নেই। যেদিন ঈদ হয় সেদিনও বাচ্চারা অনেক সময় সকালে ক্লাস করে তারপরে বাসায় ফেরে। তো সেই রকমভাবে আমরা ইনকমপ্লিট ঈদ করে থাকি সাধারণত। তারপরে এখন আমার অভিজ্ঞতা যেটা বলবো, যে এখন ওরা বড় হয়েছে এবং ওরা ইউনিভার্সিটি পড়াশোনাও শেষ, কাজের ভিতরে চলে গেছে, কিন্তু তারপরেও আবার ব্যস্ত। তো এরকম একটা দিন পাওয়া খুবই কঠিন। এই জিনিসটা সত্যিকার অর্থেই বলতে গেলে আজকে আমরা যে সবাই ঈদ করার সুযোগ পাইছে, এটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্যের ব্যাপার এবং দেশের মানুষের সঙ্গে একসঙ্গে ঈদ করতে পারছেন। পাশাপাশি আমি আবার বাংলাদেশেও ঈদ আজকে থেকে প্রায় 30 বছর মনে হয় করি না। তো সেই দিক থেকে সবাইকে নিয়ে একসাথে এসে একসঙ্গে ঈদ করব, এটা একটা, এবং আমি ঈদটা করব গ্রামের বাড়িতেই। তো সবাইকে নিয়ে যে ঈদ করতে পারবো, এবং সেই আমার জন্মলগ্ন থেকেই আমি যে ঈদগুলো দেখে আসছি, এই ঈদটা হবে অনেক অন্যরকম এবং আমি একটু চাচ্ছি সবাইকে নিয়ে সেলিব্রেট করা। একেবারে বলেছেন, এইটা ভীষণ আনন্দের একটি বিষয়। একই সঙ্গে ডাক্তার শরীফা দিনারা, আমি যদি আপনার কাছে আসি, যে ঈদের সময় তো অনেক ব্যস্ততা থাকে, আপনি একজন চিকিৎসক, আমি আসলে সবচেয়ে অবাক লাগে যে একই পরিবারের 4 জন বিশেষজ্ঞ একসঙ্গে আপনারা কিভাবে আসলে ঈদের এই ব্যাপারগুলোকে সমন্বিত করেন। মানে ঈদের সময়ে যে ঝামেলাগুলো হয়, যে ওনার এক জায়গায় ডিউটি থাকে, 2 মেয়ের 2 জায়গায় ডিউটি থাকে, আপনি নিজে একজন বিশেষজ্ঞ, ঈদের যুক্তরাষ্ট্রে যখন ঈদ করেন কিভাবে সেটাকে ম্যানেজ করেন? আসলে অবশ্যই আমরা চিকিৎসক, কিন্তু আমার চিকিৎসকের পরেও আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওই যে বললেন সমন্বয়কারী। তো ওই জায়গাটাতে আমরা যারা মানে পরিবারের গৃহিণী বা মা, তারা আমরা ওই জায়গাটাতে এখানে দায়িত্বটা আমাদের অন্যভাবে পালন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমার হাজব্যান্ডের হয়তো ইমার্জেন্সি কাজ থাকে, সেক্ষেত্রে হয়তো নামাজটা পড়ে এসে আমি অপেক্ষা করতে থাকি কোন সময় আসবে। আমার একই জিনিসই অনেক সময় দেখা যায় আমার 2টো বাচ্চা, ওরা হয়তো আসতে পারেনি। তো সেক্ষেত্রে হয়তো আমাদের ঈদটা চালায় যেতে হয়, কিন্তু মানে মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়। তারপরেও যদি বিদেশে ঈদ করি,
আসলে আমরা আমেরিকাতে থাকি, ওখানে সুন্দর একটা পরিবেশ আছে ঈদের, আমরা বেশ কিছু বাঙালি আছি। তো তারপরেও দেশের জন্য অবশ্যই অনেক মন কাঁদে আমাদের। আমার মা আছেন এখন বেঁচে, বা আমার ভাইরা আছেন, আমার শ্বশুরবাড়ির লোকরা আছেন, সব মিলায়েই আসলে আমরা ফিল করি তাদেরকে, ফোনে কথা বলি। কিন্তু সব মিলায়ে আসলে ঈদ আমি বলবো ভালোই কেটে যায় সুখ দুঃখের ভিতরে। এবার একটু বিশেষ তাৎপর্যপূর্ণ, এবার দেশে এবারে এসেছেন সবার ঈদটা সাথে। আসলে আমার হাজবেন্ড অলরেডি বলে ফেলেছে যে এটা আমাদের জন্য একটা চরম পাওয়া, কারণ আমরা দুটো মেয়ে সহ আমরা যে দেশে আসতে পারছি এবং সবাই মিলে একসাথে যে ঈদ করতে পারছি, এটা আমাদের কাছে আমি আসলে এটা ভাষায় আমি বোঝাতে পারবো না, প্রকাশ করা সম্ভব না। তবে খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আনিকা আপনার কাছে যদি আসি, যে এই দুজন বিশেষজ্ঞ পরিবারের একজন সদস্য হিসেবে আপনি চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন একই সঙ্গে, ঈদের দিনের কোনো স্মৃতি মনে আছে কিনা? আপনার কি বাংলাদেশে প্রথম ঈদ, না এর আগে ঈদ করেছেন? যখন আমি ছোট ছিলাম, বয়স 1 আর 2, তখন আমি তো বাংলাদেশি ছিলাম, বাট আই ডোন্ট রিমেম্বার। তারপরে আমি জাপানে চলে গেছি। জাপানের ঈদ আমার ভালো মনে থাকে নাই, তবে আমেরিকাতে যে ঈদ করছিলাম মনে আছে, খুব সুন্দর করে ঈদ চেষ্টা করছি, তবু আত্মীয় তো ছিল না এখানে। দিস ইজ মাই ফার্স্ট ঈদ আই ক্যান রিমেম্বার উইথ ফ্যামিলি। মনে রাখার মতো সো ওখানে যখন আমেরিকা যখন ঈদ করেন, তখন আপনার কাজ সবকিছু, ডিউটি সবকিছু বাদ দেওয়ার পরে নতুন পোশাক কেনার ব্যাপারে কেমন অনুভূতি হয়? কেনাকাটা, শপিং? আমার আম্মু আর আব্বুই শপিং আমাকে করে, শপিং করে দেয়। আচ্ছা, তো সেদিন কি আপনার অফিস থেকে ছুটি নিতে হয়? ইয়েস, ডেফিনেটলি। এবার আমি আসি আসাহির কাছে। আসাহি নামের সাথে কেমন একটা জাপানি একটা মিল খুঁজে পাচ্ছি। একটি পত্রিকা রয়েছে জনপ্রিয়, আসাহি সিম্বন। আসলে কি জন্ম জাপানে এবং নামের সাথে সম্পর্ক রয়েছে কিনা জায়গা? হ্যাঁ, আমি হয়েছি আসাহিকাওয়া, জাপান। এটা সুন্দর একটা শহর এটা। আচ্ছা, তো জাপানে জন্ম হওয়ার পর আপনি সবচেয়ে জটিলতম কাজটি করেন পরিবারের সদস্যের মধ্যে, বিশেষ করে ইমার্জেন্সি ফিজিশিয়ান হিসেবে, যার কোনো আসলে কোনো সময়ের সাথে কোনো মানে কোনো ঠিক ঠিকানা নেই। যখন মনে হয় বা যখনই প্রয়োজন তখন আপনাকে অ্যাটেন্ড করতে হয়, বা আপনার একটা ডিউটি টাইম থাকে। তো ঈদের এমন কখনো কেটেছে যে ঈদের সময়টা ইমার্জেন্সিতে কেটেছে? হ্যাঁ, সবসময় during my medical training ঈদ ছুটি পাই না, লাইক মনে হয় একদিন পাইছি ছুটি, তবু অনেক স্টাডি করতে হয়েছে ওই দিন। অনেক দিন সার্জারি রুমে ঈদের কাটাইছি, আর এমার্জেন্সি রুম সবসময় কাটাইছি। সো এটাই মনে হয় ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তাহলে সেই মানে মনে এবার ভীষণ আনন্দ, তাই তো, যে এবার সবাইকে একেবারে সব মুক্ত হয়ে বাংলাদেশে ঈদ করছেন পরিবারের সদস্যদের সঙ্গে। হ্যাঁ, তারপরে কি কেনাকাটা, শপিং? এটা আম্মু অনেক পছন্দ করে কেনাকাটা। আম্মু পছন্দ করে, আম্মু অনেক সালোয়ার কামিজ পিক করে, আমরা সবাই দেখি, আর আমারও অনেক পছন্দ করি। আচ্ছা, আমি ডাক্তার আখতার জামান হোসেন আপনার কাছে আসি, যে ঈদের আনন্দ তো আসলে আমরা জানি যে আপনার যদি বাংলাদেশে, আপনি তো ছোটবেলায় বাংলাদেশে কেটেছে, কোনো ঈদের কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যে খুবই মনে রাখার মতো কোনো স্মৃতি? ঈদের স্মৃতি তো আসলে অনেক, এখন কি বলবো সেটা। এখন সবার সাথে যে ঈদ করা, একসঙ্গে মসজিদে যাওয়া, তারপরে এখন যেটা আমি একটু পার্থক্য দেখি, আগে আমাদের মসজিদে ঈদের সময় ইন দ্য মিডলে অফ দ্য, অথবা শেষের দিকে খিচুড়ি দেওয়া হতো। খিচুড়ি দেওয়া হতো এবং সেটা দেওয়া হতো কলার পাতায়, এবং সেটা আমরা নিয়ে আসতাম করে ওখানে খেতাম না, নিয়ে এসে ওইটা নিয়ে মজা থাকতো, মানে একটা খুবই ছোটবেলার একটা স্মৃতি। আমি যদি আপনার প্রফেশনের দিকে যাই, আপনি একজন হসপিটাল মেডিসিন বিশেষজ্ঞ। বিশেষ করে আমরা এই কনসেপ্টটি বাংলাদেশের জন্য একেবারেই নতুন, কারণ ইন্টারনাল মেডিসিনে আপনি বিশেষজ্ঞ হয়েছেন, এরপর হসপিটাল মেডিসিন, বিশেষ করে অ্যাডমিশন যে পেশেন্টগুলো হয় ইমার্জেন্সি থেকে, সেটা আপনাদের আন্ডারে ভর্তি হয় এবং আপনারা সেটাকে পরবর্তী কোঅর্ডিনেট করেন। এই কনসেপ্টটি আসলে কতখানি কার্যকর, বিশেষ করে হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে? আসলে এখানে ইন্টারনাল মেডিসিন এবং হসপিটাল মেডিসিন এর দুইটা পাশাপাশি, কিন্তু আসলে বেসিক্যালি ছিল ইন্টারনাল মেডিসিন। কিন্তু আমেরিকাতে গত 20 বছর যাবৎ নতুন একটা কনসেপ্ট তৈরি করছে পুরা হেলথ সিস্টেমের উপরে। যেমন যত পেশেন্ট অ্যাডমিশন হবে হসপিটালে,
প্রত্যেকটা হসপিটালের অ্যাডমিটেড রোগীগুলো একজন ইন্টার্নিস্ট যেটাকে বলি আমরা, এক ডাক্তারের আন্ডারে ভর্তি হবে, এখানে যেরকম প্রফেসর থাকে ইন্টার্নিস্ট সেরকম। তো সেই রকমের জন্য ওইখানে একটা সেপারেটলি একটা হসপিটাল মেডিসিন একটা আইডিয়া বা সাব স্পেশালিস্ট তৈরি করা হয়েছে। এবং এই হসপিটাল মেডিসিন মানেই হলো তারা ইনপেশেন্ট দেখবে সবসময়, হসপিটালের ভিতরে যে অ্যাডমিশনগুলো আছে সিক পেশেন্ট সেগুলো। আর আমরা আসলে আমাদের আউট পেশেন্ট কোনো অফিসই নাই, আমরা আউট পেশেন্ট কোনো রোগী দেখি না, আমরা কোনো দিন প্রেসক্রিপশনও করি না। আমরা হসপিটালের যে রোগীগুলো সিক রোগী সেগুলো দেখে রোগীটা যখন স্টেবল হয়, স্টেবল হওয়ার পরে তখন আমরা রোগীটাকে তাদের যে প্রাইমারি কেয়ার যারা থাকে, যারা ইন্টার্নিস্ট যারা থাকে তাদের কাছে আমরা বলে দিই যে তোমরা তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবা, বাকি ওষুধগুলো তারা তোমাদের ম্যানেজ করে দেবে। জিনিসটা বেসিক্যালি আমরা সিক পেশেন্টটা দেখি, এইটুকু সহজ বলতে ডিফারেন্স এইটুকুই যে হসপিটাল মেডিসিনটা অ্যাডমিটেড মোর সিক ক্রিটিক্যাল পেশেন্টগুলো আমরা এই জায়গাটাতে দেখেন। খুবই চমৎকার করে বলেছেন। আমি যদি ডক্টর শরীফা দিনারা আপনার কাছে আসি, আপনি একজন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিতে দীর্ঘদিন কাজ করছেন, পিএইচডি করেছেন টেস্ট টিউব বেবির উপরে আমি যতদূর শুনি। এই যে টেস্ট টিউব বেবির উপরে যে কাজ করেছেন এটি কতখানি আসলে আবেগের সাথে জড়িত? বিশেষ করে আপনি জাপানে যখন কাজ করেছেন এই জায়গাটিতে যারা আসলে দীর্ঘদিন ধরে মাতৃত্বের স্বাদ পায়নি, যখন টেস্ট টিউব বেবির এটি সফল, যখন একটি তারা মাতৃত্বের স্বাদ পায়, তখন অনুভূতিটা আসলে আপনার কেমন লাগে? আসলে আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আমি খুবই একজন ব্লেসড মানুষ যে আমি জাপানে পিএইচডি করতে পারছি টেস্ট টিউব বেবির উপরে। এই কথাটা আমি বলার কারণ হচ্ছে কারণ আমার কিছুটা সুযোগ হয়েছে আমেরিকাতেও দীর্ঘদিন এই বিষয়ে দেখার জন্য। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার জাপানিজরা এমনিতেই খুবই অনুভূতিশীল, খুবই ইমোশনাল এবং সেন্সিটিভ তারা। এবং প্রথম দিকে আসলে ডোনার সিস্টেম সেটা আসলে জাপানে এত পপুলার ছিল না, এখনও যে খুব পপুলার তাও আমি বলবো না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একজন কাপল তারা হয়তো 20 বছর 24 বছর ধরে তারা ট্রাই করতেছে বেবি নেওয়ার জন্য, কিন্তু তারা খুব পেশেন্টলি ট্রাই করছে। তো কোনো ক্রমে আমি একটা কাপল পেয়েছি 24 বছর পরে, যখন দেখা গেল যে সে ফাইনালি প্রেগনেন্ট হয়েছে। আমি দেখেছি সে সকাল 11টা যখন তাকে বলা হয়েছে যে ইউ আর প্রেগনেন্ট, তারপরে সে 3টা পর্যন্ত ওই আউটডোরে সে বসে কাঁদছিল। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন পিএইচডি আমার 5 বছরের ছিল, প্রথম বছরটা আমার আসলে ছিল হচ্ছে রিসার্চ, মানে আমি অবজার্ভ করেছি আসলে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে আছে যে আমি যখন ল্যাবে যেতাম তখন আমাকে বলা হতো যে তুমি অন্য কোনো কাজ করবে না, শুধু এই মানে শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে তুমি শুধু দেখবে তুমি, এবং দেখবে এবং মনে করবে যে এটা আসলে একটা মানুষের বাচ্চা, দেয়ার বেবি, দেয়ার লাইফ। তো আসলে আমি এবং 1.5 বছর পরে যখন আমি আমি ওয়ার্ক থ্রু করছি কাজের ভিতরে, তখন আমি আসলে বুঝতে পারছি যে এই পলিসিটা মানে কি। আমি যখন প্রথম দিন একটা মানে ডিশে যে আমি একটা বাচ্চা যখন মিট করাতাম যে স্পার্ম এবং ওভামকে, সেইটার একটা যে ফিলিংস আমি 1.5 বছর পরে আমি ওই সেম জিনিসটা যখন করছিলাম তখন আমি নিজেই খুব ইমোশনাল থাকতাম যে এটা আসলে কিরকম ব্যাপার। আসাহি, আপনার কাছে যদি একটু আসি যে ইমার্জেন্সি ফিজিশিয়ান বা এই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সবসময় তো তটস্থ থাকতে হয়, মানে অন অ্যালার্ট, অন অ্যাড্রিনালিন র্যাশ অ্যান্ড ক্যাফেইন। তো এই বিষয়ে এই পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে আপনি এই দিকে কেন আবার চলে গেলেন, মানে এরকম একটি কি বলবো যে চ্যালেঞ্জিং বিষয়ে কেন গেলেন? আমি অ্যাড্রিনালিন রাশ আমি অনেক পছন্দ করি। ইটস নেভার আ ডাল ডে ইন দ্য ইমার্জেন্সি সেমাই পছন্দ করেন না ঈদের? পছন্দ করি তবু আই লাইক ক্যাফিন টু। আচ্ছা। হ্যাঁ, এভরিডে অনেক ডিফারেন্ট সব জিনিস দেখা যায়, লাইক ট্রমা, ডেলিভারি, নিউনেটাল, জ্বর কাশি, বাচ্চাদের সব জিনিস দেখা যায়। সো এটা আমার অনেক পছন্দ করি। এবং এই যে একটা লাইফ সেভ করার যে আনন্দ, মানে একটা মানে মানুষের জীবন রক্ষা করার যে আনন্দ, সেটি
কিন্তু ঈদের আনন্দের চেয়ে কম নয়, তাই না? It's a very good feeling knowing you made a big difference in someone's life. Right. And এটাই this is the reason why আমি emergency medicine খুব পছন্দ করি। আমি আনিকা নোয়ারা হোসেন, হঠাৎ চোখের দিকে আপনার চোখ কেন গেল? যখন আমি যে জুনিয়র হাইতে ছিলাম যে তখনই আমার চশমার দরকার ছিল। আচ্ছা। Like I thought that oh maybe the moon nobody can see from Earth because when you look up একটা গ্লো মতো দেখা যায়। তারপরে আমার স্কুলে আমি মনে করছি যে টিচারের মার্কারটা ইঙ্ক রান আউট হয়ে গেছে। তারপরে আমার আম্মু আব্বু ডাক্তারের কাছে নিয়ে গেছিল, আমি দেখছি যে গ্লাস নিয়ে আমি সব দেখতে পারি এখন। So many children like that. You know, even in Bangladesh, they don't know they need glasses until you see what really looks like. How clear that is. How clear it is. এটা অভ্যাস হয়ে যায়, like you know, এইভাবেই তো মানুষ চোখে দেখে, বোঝা যায় না. So until you go to the doctor and then how really the world looks. So এইভাবে I realized that you know, vision is something everybody take for granted. So, well, most people, a lot of people, it's normal. You know, we get used to our vision. So, like that, I got into the field and I studied more. খুব সুন্দর একটি কারণ বলেছেন যে এটিতে আসার জন্য, এবং আমি জানি আপনি কন্ট্যাক্ট লেন্সের উপরে খুব ভালো কাজ করেছেন। অন্যান্য তো রয়েছে গ্লোকোমা, অন্যান্য বিষয়ে। কন্ট্যাক্ট লেন্সের এই মানুষের কিছু সৌন্দর্যই বাড়ায় নাকি আরো কিছু কাজ আছে? অনেক আছে, because contact lens is directly on the cornea. So যখন বেশি পাওয়ার থাকে না তাহলে গ্লাসেসটা খুব হেভি হয়ে যায় আর মাথা ব্যথা করে। So for power that's high, contact lens is really good option. And for people with keratoconus that glasses cannot correct. So contact lens will take that shape. Right. So there are different specialty contact lens আছে যে ফিট করা যায়। খুবই সুন্দর করে বলেছেন। এটি শুধুমাত্র সৌন্দর্য বা বিষয় নাই, তার যে একটা বার্ডেন যেটা রয়েছে সেটাকেও কিন্তু কমায় একই সঙ্গে। আচ্ছা, আপনার কাছে ফিরে আসবো আবার আরও ঈদের কিছু প্রশ্ন নিয়ে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব। সুপ্রিয় দর্শক, আজকের এই ঈদ আয়োজনে ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনে আমরা একটি ডক্টর পরিবারের সাথে কথা বলছি। বিভিন্ন স্পেশালিটির ডক্টর রয়েছেন আমাদের এখানে, এবং তাদের ঈদের আনন্দের সাথে আমরা আরও কিছু ভাগ করে নেব তাদের অতীত অভিজ্ঞতার কথা। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে একটি ডক্টর পরিবার। আমি একেবারেই তার প্রধান ডাক্তার আক্তার জামান হোসেন আপনাকে দিয়ে আবার পুনরায় শুরু করছি যে আপনি একটি ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন। বিশেষ করে আমি যেটা জানি যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আপনি হচ্ছেন ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, যেটা আমরা শুনেছি যুক্তরাষ্ট্র থেকে সেটি পরিচালনা করছেন। সেখানে বাংলাদেশের আসলে মানুষের কোনো উপকার হচ্ছে কিনা বা তাদের কোনো ভূমিকা রয়েছে কিনা, বা কিসের উপরে কাজ করছেন এই ফাউন্ডেশনটি নিয়ে? একজন ডাক্তার হিসেবে আমার যে এক্সপিরিয়েন্স যেটা দেখি, প্রতিটা পরিবারেই যদি আমরা পরিসংখ্যান করি দেখা যাবে যে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী পাওয়া যাবে। কিন্তু যারা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার রোগী আছে তারা অনেকে নিজেরাও জানে না যে তাদের আছে, অথবা যারা ডায়াগনোস হয়েছে তারাও এটাকে অবহেলিত অবস্থায় রেখে দেয়, কারণ এটাতে কোনো নাই, মানে কোনো ব্যথা নেই, কোনো ইমিডিয়েট কোনো উপসর্গ নেই, যার জন্য এটা খুব অবহেলিত। কিন্তু এদের ডাক্তার হিসাবে আমরা হসপিটালে যখন দেখি, প্রত্যেকটা রোগীর পিছনেই দেখা যায় যে যত জটিল রোগী নিয়ে আসে হসপিটালে তার পিছনে দেখা যাবে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, আরও আনুষঙ্গিক কিছু রোগী থাকে, এবং এটা যতদিন চলতে থাকে আনট্রিটেড অবস্থা ততদিন এটা আরও কমপ্লিকেশন হইতে থাকে। তো এইরকম একটা আইডিয়া বা মানসিক একটা ইয়ে থেকে আমি যেটা চিন্তা করলাম যে আসলে এটা আমাকে প্রথম অ্যাজ এ প্রিভেন্টিভ হিসাবে, প্রিভেন্টিভ মেডিসিন যেটাকে বলে, এটাকে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে এই যে ভবিষ্যতের যে কমপ্লিকেশনগুলো যেগুলো হয়, যেমন স্ট্রোক থেকে শুরু করে হার্ট অ্যাটাক, তারপরে কিডনি সমস্যা, যত সমস্যা সবগুলোর মূল কারণ কিন্তু ফাইনালি যখন রোগীটা মারা যায় তখনও দেখা যায় যে হয়তো তার ব্লাড প্রেশার আনকন্ট্রোল
অথবা ফল, Diabetes অথবা ডায়াবেটিস আনকন্ট্রোল, অথবা ডায়াবেটিসের কমপ্লিকেশনে ইনফেকশন, গ্যাংগ্রিন, নানান কিছু হচ্ছে। জি। তো এই সমস্ত চিন্তা করে আমি চিন্তা করছি যে আসলে প্রথমভাবে মানুষকে একটা অ্যাওয়ারনেস করতে হবে এবং তাদেরকে একটা চিকিৎসার আওতায় আনতে হবে। আনলে এই যে ভবিষ্যতে যে জটিল রোগীগুলো হয় সেগুলো থেকে রক্ষা পাবে। এইসব চিন্তা করে এই চিন্তা থেকে আসলে এখানে আসে এবং দেশের মানুষের সাথে দেশের যুক্ত মানুষের হওয়া। আমি জানি যে আপনার জন্মস্থান যেখানে রয়েছে সেখানে তার কিছু কার্যক্রম রয়েছে, সেটি আমরা সেটি প্রসঙ্গে পরে আসবো। তার আগে আমরা সরাসরি চলে আসি ডাক্তার শরীফা দিনার আপনার কাছে। যে ছোটবেলার আপনি শপিং করতে ভালোবাসেন আমি শুনেছি, ছোটবেলায় যখন ঈদের জামা কেউ দেখে ফেলতো তখন কি করতেন? এটা আমার সবসময় আমার মনে থাকে এবং আমি এটা এখনো মিস করি। আচ্ছা। তো ঈদের আমার মনে হয় এটা খুবই কমন ব্যাপার। তো ঈদের সকালবেলা আমরা মোটামুটি ঈদের রাতেই আসলে গুনে ফেলতাম যে 10টা 11টা 12টা কয়টা আমরা জামা হলো এবং এটা ঠিকমতো লুকায় রাখছে কিনা এবং কেউ দেখে ফেললো কিনা, মানে এই বিষয়ে সবসময় আমি সচেতন ছিলাম, আমি এবং আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল। এবং এটা ঈদের আনন্দের একটা বড় আনন্দের অংশ। সকালবেলা সেটিকে পড়া হবে। জি পড়া হবে। আচ্ছা, এখন ঈদের রান্না বান্নার কি করেন, মানে আপনার পরিবারের সদস্যরা কি কি পছন্দ করে খেতে? আসলে রান্না করতে আমি খুব পছন্দ করি এবং আমি মনে করি এটা একটা ক্রিয়েটিভিটি এবং আমি এ বিষয়ে আমার ভালো লাগে এবং ভালো লাগা থেকে আমি যথেষ্ট রান্না করার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার পরিবারের লোক যদি ঠিকমতো খায় আর কি, খেয়ে আমি যদি দেখি মুখটা তৃপ্ত, তাহলে আমার সত্যিই ভালো লাগে আর কি, সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, তো আমি চেষ্টা করি সবার পছন্দই রক্ষা করার জন্য। প্রবাদে আছে যে রাধে সে চুলো বাঁধে। একই সঙ্গে ফ্লোরিডা, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন, সেই কাজ কি কখনো আপনার জন্য বার্ডেন বা চাপ হয়ে দাঁড়ায় কিনা পরিবার সামলাতে? যে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলতে পারি, কেউ যদি কোনো কিছু পছন্দ করে তাহলে তার সময়ের কোনো অভাব হবে না, কখনোই না। তৈরি করে নিতে পারবে, সময় বের করতে পারবে। খুব সুন্দর করে বলেছেন আসাহি। আমরা আসি যে মায়ের মতো কি জামা লুকিয়ে রাখা হয় কিনা ঈদের দিনে কেউ দেখে? এখন তো নিশ্চয়ই এই প্রজন্ম অনেকখানি অন্যরকম, তাই না? আচ্ছা, তো ঈদের দিন মানে সবচেয়ে সালামি নেওয়া হয় কিনা? আমাদের ছোটবেলায় তো আমরা সবসময় ঈদের সময় সালাম করে টাকা আমরা জমাতাম, তো আপনাদের সময় কি এরকম হচ্ছে কিনা? আপনার কেউ সালামি দেয় কিনা? হ্যাঁ, ইউএসএ আমি বাসায় থাকলে সালাম করতে হয়। তো সবসময় আমি স্কুলে থাকি আর মেডিকেল ট্রেনিং হসপিটাল থাকি, সো এত হয় না। Recently, I've always spent Eid in the hospital and working, so not much salam there. আপনার যারা কলিগ রয়েছে বা যারা বিদেশি ওখানে রয়েছে, তারা আপনার এই ঈদটিকে অন্যভাবে দেখে কিনা কখনো? So আমার দুইটা ফ্রেন্ড অনেক ভালো ফ্রেন্ড. One is from Ukraine and the other is from Palestine. So আমরা তিনজনই সবসময় ঈদের and Ramadan দুইটাই অনেক celebrate করি. So we actually, all three of us fast together. And for iftar, we break fast and cook together. And we go to the beach with a picnic and we break fast. So অনেক মজা হয়। খুব সুন্দর করে বললেন। আনিকার কি অবস্থা? আনিকাকে কেউ সালামি দেয়? নিজেই তো সে অনেক টাকা এখন ইনকাম করতে পারে। Well, যখন আমরা বাসায় যাই, আমার আম্মু আব্বুর কাছে টাইম দেই, ছুটি নেই, তারপরে তো প্লেন নেই, আমার আব্বার বাসায় যাই, তখন অনেক মানুষ আসে, খুব মজা করি তখন। We have a big Bengali community in America. আর আমার যে নর্থ ক্যারোলাইনাতে থাকে ওখানেও অনেক মুসলমান কমিউনিটি থাকে, অনেক দেশের, ইরানি আর টার্কি, আমার অনেক বন্ধু আছে এখানে, তারা সেলিব্রেট করে একই সঙ্গে। যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন নামটা ভীষণ সুন্দর, মাই আই ডক্টর। তো সেখানে কাজ করতে আপনার অনুভূতি কিরকম হয়? মানে এই যে মানুষের চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার, মানুষ দেখতে পারার যে আনন্দ, রং রূপ সবকিছু, এইটা যখন কেউ যখন আপনার যখন চোখের একটা ক্যাটারেক্ট অপারেশন করেন অথবা কারো চোখের আলো ফিরে পায়, how do you feel? Oh, very good. So I work with a lot of post-operation patients mainly. Or during the operation, of course, I have to, be very
like hold their hands basically, like because they're scared of, you know, চোখে মানুষ একটু চোখে কিছু একটা পড়লেই তো ভয় পায়, right? So operation is also very, very scary for them. So পরে যে result is very rewarding. Yeah, তখন যে দেখতে পারে, স্বামীকে দেখতে পারে, বাচ্চাদেরকে দেখতে পারে, it's very rewarding. Yeah. খুবই পার্টি খুবই সুন্দর করে বলেছেন। আমার আরেকটা প্রশ্ন ছিল যে এই যে মানে গ্লাসের যে ব্যবহারটি আপনি বললেন যে অনেকে জানেই না যে তার আসলে গ্লাস দরকার কিনা চোখের পরীক্ষা, এর জন্য আসলে স্কুল অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ধরনের স্ক্রিনিং প্রয়োজন কিনা, যে তাদের চোখের যে একটা চোখের পাওয়ার পরীক্ষা করার বিষয়টি রয়েছে, বা যারা ক্লাসে যারা একটু পিছিয়ে যাচ্ছে অনেক সময় ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না এই ধরনের কোনো প্রোগ্রাম রয়েছে কিনা? It's actually almost a kind of like a law for elementary schools. But একটা recommendation আছে যে when you're 6 years old, you have to get screening at least. 2-3 years old, of course, কারণ ওরা ওইখানেই color blindness ধরা যায়। Color blindness ধরলে পাইলট হইতে পারবে না, and children grow up, they have ড্রাইভিং লাইসেন্স পেতে পারে না তারা। Driver's license color blindness they can drive, but কোনো like যে visual field এ প্রবলেম হইলে একটা লিমিট আছে, ওইটাতে ড্রাইভার লাইসেন্স পাবে না। আচ্ছা আচ্ছা, এটি। এবং আরেকটি বিষয় রয়েছে, অনেকেই যাদের চোখের সমস্যা রয়েছে দেখার বা রিফ্র্যাক্টিভ এরর রয়েছে, অনেকে লেজার করে এটা ডায়ামিটারটা কমিয়ে দেখা যায় চশমা ছাড়া চলতে পারছে, সেটি আসলে কতখানি আসলে প্রযোজ্য, মানে অ্যাপ্রোপ্রিয়েট? So LASIK surgery is it's a big topic because not everybody is a candidate for LASIK surgery. Right. But it's a very good procedure. একটা বড় জিনিস দেখতে হবে যে vision কি stable. মানুষ যারা ডায়াবেটিস আছে এটা তো ওর vision স্টেবলই না, তাহলে কিভাবে জানবে কি কি কিরকম একটা like parameter এটা কি stable? So a lot of measurement are different, অনেক like different kind of surgery বের হইছে, যে লেসিকটা না একটা ফ্ল্যাপ আছে, ওই ফ্ল্যাপটা মিলিটারি পেশেন্টকে আমি কোনো সময় রেকমেন্ড করি না, কি পড়ে গেলেই ফ্ল্যাপটা ডিসলোকেট হয়ে যায়। সো ইটস পার্সন টু পার্সন, এর জন্যই আমি পেশেন্টের কথা বলি আগে, তারপরে রেকমেন্ড করি। তারপরে হচ্ছে যদি তার জন্য। খুব সুন্দর করে বলেছেন। আমি যদি ডক্টর আক্তার জামান হোসেন আপনার কাছে একটু আসতে চাই যে এই ডায়াবেটিস এবং এই হাইপারটেনশন নিয়ে যে কাজটি করছেন, সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটটি কিভাবে বিবেচনা করেন? বিশেষ করে বাংলাদেশে আমরা দেখছি যে প্রতি 7 জনের একজন ডায়াবেটিস, এবং প্রতি দেখা যাচ্ছে আরও বেশি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে তার ভুগছে, এবং অনেকে আছেন যারা রেগুলার ওষুধ খান না, যখন ডায়াবেটিস প্রেশারটি বাড়ে তখন একটা ওষুধ খান দোকান থেকে কিনে, তারপর আবার ওষুধ বন্ধ করে দেন। আবার ডায়াবেটিসের ক্ষেত্রে যখন কন্ট্রোলে চলে আসে তখন ভাবে ওষুধ খাওয়া লাগবে না। এই যে এই বিষয়গুলো নিয়ে কি অ্যাওয়ারনেস নিয়ে কি কোনো কাজ করছেন কিনা? অবশ্যই, আমি এইটার জন্যই আসলে আমি এই ফাউন্ডেশনটা তৈরি করছি। আমি শুধু বাংলাদেশের রোগীদেরকে আমি দোষ দেব না, এটা উন্নত দেশে শিক্ষিত যারা আছে তাদের ভিতরেও এই নেগলিজেন্সিটা আছে। তারাও দেখা যাচ্ছে ওষুধ কিন্তু বিদেশে প্রায় ফ্রি পায়, বিশেষ করে ও ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স যাদের আছে তারা, কিন্তু তারপরেও কিন্তু তারা ব্লাড প্রেশার চেক করে না, ব্লাড সুগার চেক করে না, ওষুধ নিয়মিত খায় না। এটা ওদের ভিতরে আছে। আমরা যখন হসপিটালে রোগীগুলো সিক রোগী পাই তখন বেশি 50% রোগী দেখা যায় যে এরকম একটা সমস্যা নিয়ে পড়ছে। তো সেক্ষেত্রে আমি বাংলাদেশের রোগীদের জন্য আমি কখনোই দোষের কিছু আমি মনে করি না, কিন্তু এখানে অ্যাওয়ারনেসের অভাবটা বেশি, যে এটা যে রিয়েলি একটা রোগ, অনেকে এটাকে রোগী মনে করে না। তো এটা হলো বড় জিনিস, এটাকে রোগী মনে করে না, যেহেতু এটার কোনো ব্যথা নেই। বাংলাদেশের রোগীরা ডাক্তারের কাছে যায় তখনই যখন সে ব্যথা অনুভব করে, এবং ব্যথাটাকেই তারা অসুখ মনে করে। এইটুকু হলো বিগ ডিফারেন্স। তো আমি আসলে ওইখানেই ফোকাসটা আমার, যে এটা ব্যথার কোনো রোগ না, এটা একদিনের রোগ না, এবং এটা সারবেও না, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। তো এই জিনিসটাকেই আমার মূলত আমার ফোকাসটা, যে সবাইকে জানানো বোঝানো। যেরকম ডায়াবেটিক সমিতির থেকে আজকে বারডেম হসপিটাল, এটা কিন্তু ওনার সাকসেস ওইখান থেকেই, মাত্র 31টা রোগী নিয়ে উনি শুরু করছিলেন। আজকে এই বারডেমের কি অবস্থা, কারণ সাকসেসটা যখন মানুষ বুঝতে পারবে তখন আসবে, তার সেই ফলাফলটা আসবে। খুবই সুন্দর একটি আসলে যে চেষ্টা আপনি করছেন, এবং যে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরির কাজটি অব্যাহত থাকবে নিশ্চয়ই। ডক্টর শরীফা দিনারা, আমরা আপনার কাছে জানতে চাই যে যেটি আসলে যে প্রজনন স্বাস্থ্য সেবায়
বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সোশ্যাল ট্যাবু রয়েছে, অনেকে আসলে দীর্ঘদিন ধরে তারা বাচ্চা হচ্ছে না, মাতৃত্বের স্বাদ পাচ্ছেন না, পুরুষরা এগিয়ে আসেন না, তারা যথাযথ ডাক্তারের কাছে যান না। বাংলাদেশের প্রেক্ষাপটটিকে আপনাকে কখনো ভাবায় কিনা এই যারা এই মাতৃত্বের সেবাটি থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন সময়? জি, অবশ্যই এটা আমাকে ভাবায়। তো আমার আসলে একটা অপরচুনিটি হয়েছে লাস্ট ইয়ারে, আমি বাংলাদেশে যখন আসছি তখন আমার ঢাকা মেডিকেল কলেজ এবং সরোয়ার্দিতে আমার একটা লেকচার ছিল, এবং সেই সুযোগে আমি আসলে ফুল ডিপার্টমেন্টটা ঘুরে দেখেছি। এবং আমি আনন্দিত যে আগেকার বাংলাদেশের মেন্টালিটির সাথে এখনকার বাংলাদেশের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এটাতে আমার খুব ভালো লেগেছে যে এই ফিল্ডে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ওনারা মানে তাদের খরচেই এই জিনিসটা করা হচ্ছে। এটা যে উন্নত বিশ্বে কিন্তু এটা না, এটা হচ্ছে না। তো এই ব্যাপারটা আসলে মানে বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে নিশ্চয়ই এটি সামনের দিকে আরো এগিয়ে যাবে। তবে এখানে দুটো কথা আমার কাছে, আমি আজকের কথাটাই বলতে চাই। আমি যখন রুমে ছিলাম এই প্রোগ্রামে আসার আগে, মানে ওয়েটিং রুমে যখন ছিলাম, তখন একজন মেয়ে আমাকে জিজ্ঞেস করছে যে এই টেস্ট টিউব বেবির কথা, এবং বলতেছে যে এটা তো আসলে ঠিক না মুসলিমদের জন্য। মানে এটা একটু আগের ঘটনা, 15 মিনিট আগের ঘটনা। তো আমি তখন তাকে অল্প কথায় একটা কথাই বলেছি যে আসলে এটা ইসলামে অ্যালাউড ওই পর্যন্তই, যেটা বলা হয়েছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ তারা যদি বাচ্চা না হয় তারা করতে পারে, কিন্তু ডোনার প্রোগ্রামটা ইসলামে কন্ট্রোভার্সিয়াল রয়েছে। মানে এই জায়গাটিও কিন্তু আসলে মানুষের ধারণাটি সেটি পরিবর্তন করতে হবে। আসাহি, আমি যদি জানতে চাই যে এই সবকিছু বাদ দিয়ে, মানে চিকিৎসা, মানে পড়ালেখা সবকিছু বাদ দিয়ে আরো কিছু করা হয় কিনা, বা শখের সময়টি কিভাবে কাটে, leisure period? Leisure. So at work, it's very stressful, as you can imagine. There's emergency medicine is, you know, every minute of every hour you're doing something on the shift. Right. So when I leave the hospital, I like to relax a lot, just like meditate. I like to hike a lot. So going out on trails, I enjoy rock climbing. So with rope and harness, I like to rock climb. I travel to a lot of different mountain areas in like Colorado, New Mexico, and hike to the summit and just be one with nature. All of that very peaceful environment is very relaxing to me. কিছু বাজানো হয় কিনা? I also play the piano as well for about 15 years already. So অনেক আমার ভালো লাগে। পিয়ানো তো একটা মনের একটা শান্তি নিয়ে আসে, একটা প্রশান্তি নিয়ে আসে। Yes, I like to make music, play different music. অনেক আরাম লাগে। জি, খুবই সুন্দর, খুবই চমৎকার। এই আরো ভালো কাটুক আসাহির। আনিকা, আমি জানতে চাই যে আসাহি তো বললো সে পিয়ানো বাজায়, পাহাড়ে উঠে একটা দস্যি মেয়ে, কিন্তু আপনার কি অবস্থা? We have very similar hobbies too. আমি যখন জাপানে ছিলাম তখন অনেক স্পোর্টস খেলাইতো, যে ছোটবেলায় I swim a lot, I skate, ski. আমি লাস্ট ইয়ার optometry স্কুলেতে আলাস্কাতে এক্সটার্নশিপ করছিলাম। ওই আলাস্কাতে I used to skate, ski, also ভয় লাগে না? And then যে graduation-এ পরে I went back to Japan for vacation. I summited Mount Fuji. So Mount Fuji-te utzilam. Like I like to travel and also do sports and stay active in the community. Like je community program thake, volunteer kori. কিছু মানে কোন ইনস্ট্রুমেন্ট কিছু? আমি ইনস্ট্রুমেন্ট আমি গান শুনতে ভাল লাগে, but খেলতে like you know it ruins বাজাইতে it kind of feels like it takes away what I like. আচ্ছা, আমি একটা কথা একটু যোগ করতে চাই। হ্যাঁ প্লিজ যোগ করুন। আমার দুটো মেয়ে বলছিল, আমিও এনজয় করতেছিলাম ওদের কথা। তো ওরা একটা বড় জিনিস বলেনি, আমার দুটো মেয়ে কিন্তু খুব ভালো রান্না করে। ও, এই তো ওরা বলেনি কেন আমি জানি না। এবং আমি কিন্তু মাঝে মাঝেই বলি যে যখন ওরা আসে যে বা যাই ওদের কাছে, ওরা রান্না করে খায়, বেশ ভালো রান্না। বা এটা তো খুব বড় একটা গুণ, মার কাছ থেকে পেয়েছে মনে হচ্ছে। আচ্ছা জি, তো আমরা জাস্ট সংক্ষেপে, হ্যাঁ ফুজি, সে কিন্তু লাস্ট ইয়ারে ফুজি মাউন্টেনের টপে গেছিল, টপে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমরা আসাই নেক্সট ইয়ারে মনে হয়
এভারেস্ট মাউন্টেনের একটা আমরা আবার দেখতে পাবো month. পেপার পত্রিকায় আমরা দেখতে পাবো যে আসাহি একদম মাউন্টেনের চূড়ায় উঠে বসে আছে। তো অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সবাইকে, বিশেষ করে ডক্টর আক্তার হোসেন, শরীফা, ডক্টর আনিকা এবং ডক্টর আসাহি, চারজনের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একান্ত ঈদ শুভেচ্ছা। আপনাদের ঈদ এই দেশে বাংলাদেশে এবার খুবই চমৎকার কাটুক, ভালো কাটুক, সারাতে দিন ভালো কাটুক। নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। জি, আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 24-কেও অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকে ঈদ মোবারক এবং আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আজকে একটি ডাক্তার পরিবারের সাথে, বিশেষ করে চারজন বিশেষজ্ঞ একই পরিবারের মধ্যে, এবং যুক্তরাষ্ট্রে এটি নিশ্চয়ই গর্বের একটি বিষয়, বাংলাদেশেরই একটি পরিবার, তারা যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ 4টি জায়গায় কাজ করছেন এবং তাদের ঈদ বাংলাদেশে কাটছে, এবং তাদের বিভিন্ন ছোট ছোট কথা, কিছু স্মৃতি, তাদের কর্মক্ষেত্রের কিছু পরিধি আমরা আজকে শুনলাম, এবং আমরা প্রত্যাশা করি তাদের এই ঈদ আরও আনন্দময় হোক, তাদের কর্মব্যাপ্তি বিদেশ ছড়িয়ে এবং বাংলাদেশেও তাদের সেই কর্মব্যাপ্তি ছড়িয়ে পড়ুক, তাদের অবদান এই সমাজে স্বীকৃত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।